হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। বং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি শুরু করলাম আমি যে জায়গাটিতে সবসময় সব থেকে বেশি থাকি, সেটি হলো আমার রান্নাঘর। তো আজকে রান্নাঘর থেকে আমার ভিডিওটি শুরু হলো। আজ রান্না করব পটল চিংড়ি। আজ বেশ কচি কচি পটল দিয়ে পটল চিংড়ি রান্না করব। আজ যে পটল চিংড়িটি রান্না করব সেটা অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি রান্না করলে খেতে যেরকম লাগে, স্বাদটা ঠিক ততটাই ভালো লাগবে। আমাদের কিন্তু ভীষণ পছন্দ হয় পটল চিংড়ি, এঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়িতে খেতে। প্রথমে তো আপনারা দেখলেনই কচি কচি পটলগুলোকে আর মাঝখানে আর কাট করিনি, কারণ যেহেতু ছোট ছোট পটল ছিল সেই জন্য আস্ত গোটা রেখেই ভেজেছি। চিংড়িটাও আমি ভেজে নিলাম। এখানে তো আর ফ্রোজেন চিংড়ি ছাড়া চিংড়ি পাওয়া যায় না। পাওয়া যায় ঠিকই, কিন্তু বাড়ি থেকে একটু দূরে যেতে হয়। কিন্তু ফ্রোজেন চিংড়িটা খেতেও জানেন খুব একটা বেশি খারাপ লাগে না, সেই জন্য ফ্রোজেন চিংড়িটাই খাই। আরও একটা সাইজ আছে যেটা আরও ছোট ছোট বা এর থেকেও আরও বড় বড় সাইজেও চিংড়ি পাওয়া যায়। আছে এই সাইজে চিংড়িটা দিয়েই করি, এটাই খেতে ভালো লাগে বেশি আমাদের। চলুন তবে রান্নাটি কি করে করলাম সেটাই দেখাই। চিংড়ি ভাজা যে তেল ছিল সেই তেলে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বাটার জন্য আমি গ্রেটারেই গ্রেট করেছি, কারণ যেহেতু এখানে শিলনোড়া নেই, পেঁয়াজ বাটতে খুব অসুবিধাই হয় অল্প একটু হলে। আর এই যে দেখুন, পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, যখন হালকা একটু গোলাপি কালার চলে আসবে, তখন এতে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন এবার এতে আমি দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটা। এই যে লাল কালারটা দেখছেন, এক ধরনের লঙ্কা পাওয়া যায় যেটাকে কাশ্মীরি লঙ্কা বলে, মানে গোটা শুকনো লঙ্কার মতনই দেখতে, কিন্তু আরো বেশ বড়। আর এত সুন্দর কালার হয়, ঝাল তো মোটেই হয় না। সেই লঙ্কাটি আমি ব্যবহার করেছি যাতে কিনা রংটা একটু ভালো আসে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি ধীরে ধীরে এতে মশলাগুলো দিয়ে দেবো, বিশেষ করে শুকনো মশলা যেগুলো দিতে হয়, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে সামান্য একটু চিনি, নুন স্বাদ মতন। এই সব কিছু দিয়েই ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর এসেছে না? আর কিছুক্ষণ ঢেকে রান্না করলে কালারটা আরো সুন্দর আসবে। আমরা যখনই অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি বা এঁচড় চিংড়ি খাই, সেখানে কিন্তু আমরা দেখি যে সেখানে কিন্তু ঝোল খুব একটা বেশি থাকে না, বা গ্রেভি কিন্তু অনেকটা বেশি থাকে না, অনেকটাই মাখো মাখো হয়। ঠিক সেই রকমই করার চেষ্টা করব। তবুও যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া হয়, সেই জন্য গ্রেভিটা তো একটু দরকার লাগে, তাই হয়তো আমি একটু জল বেশি দেবো। আর এই যে এখানে দেখুন, কাজু আর চারমগজ আমি বাটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পরে এত সুন্দর লাগবে না, যখন এটা ফুটে উঠবে আরও বেশি ভালো লাগবে দেখতে। অনুষ্ঠান বাড়ির রান্নাগুলোতে কাজু আর চারমগজটা কিন্তু খুব ব্যবহার করা পড়ে। আর এর আগে যে মশলাপাতিগুলো আমি ব্যবহার করলাম, তার পরিমাণটা আমি আর আপনাদেরকে কিছু বলছি না, কারণ আমরা সবাই রান্না একটু একটু বুঝি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর মাপটা আমরা ঠিক বুঝিয়ে দিয়ে দেবো। যে কোনো কিছুই আপনি রান্না করুন না কেন, মশলাপাতি কিন্তু এগুলোই দরকার হয়। আজ আমার বিয়ে হয়ে গেল 10 বছর হয়ে গেছে। তবুও যতবারই পটল চিংড়ি রান্না করি, আমার বিয়ের প্রথমের কথা খুব মনে পড়ে। আমার হাতে রান্না করা পটল চিংড়ি আমার শ্বশুরবাড়িতে সবার ভীষণ পছন্দ। আমার এক জামাইবাবু থাকে, মানে আমার ননদের হাজবেন্ড থাকেন, উনি দিল্লিতে থাকেন। জামাইবাবুর এতটাই পছন্দ হয়ে গেছিল পটল চিংড়ি আর আমার হাতে রান্না ঝিঙে ভর্তা, যে সেই কথা উনি বারবারও বলেন, আর ফোন করেও খুব বলতেন যে এইরকমভাবে কিন্তু পটল চিংড়ি রান্না করে আমাকে আবার খাওয়াতে হবে। আর কিছু কিছু রান্না আছে আমার শ্বশুর মশাই বা আমার শ্বশুর বাড়িতে সবার এতটাই জানা যে এই রান্নাগুলো আমি ভালো করি। তাই যখন আমরা কলকাতা থেকে গ্রামের বাড়িতে আসতাম, তখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম আমার শ্বশুর মশাই জমি থেকে পুঁইশাক তুলে আনতেন। যেহেতু জমিতে কুমড়োটা হতো না, কুমড়োটা বাজার থেকে কিনে আনতেন, মাছের মুড়ো, চিংড়ি নিয়ে আসতেন, আর জমিরই থাকতো পটল। মানে এই দুটো রান্না আমার বাড়ি এলে করতেই হতো। আর আমার খুব ভালো লাগতো সবার জন্য এই রান্নাগুলো করতে। দেখবেন আপনি যখন কোনো রান্না করেন, সবাই যখন আপনার প্রশংসা করে, তখন কিন্তু রান্না করার কষ্টটা তো মোটেও গায়ে লাগে না, বরং নিত্য নতুন আরও অনেক কিছু রান্না করে সবাইকে ভীষণভাবে খাওয়াতে ইচ্ছে করে। কথা বলতে বলতে এখানে তো রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে। আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, যদি ভাজা বা মশলাপাতিগুলো যদি অলরেডি রেডি থাকে। তো যেহেতু সব কিছু রেডি ছিল, সেই জন্য আমার তো আর বেশি সময় লাগেনি।
আর ওই যে বললাম আমি মাখো মাখোর থেকেও একটু বেশি গ্রেভি রাখবো, সেই জন্য আমি আর একটু জল দিয়েছিলাম। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম বাটার। আমার মনে হয় রান্নাতে যদি একটু বাটার ব্যবহার করা হয় তাহলে তেলটা খুব সুন্দরভাবে ভেসে ওঠে আর দেখতেও খুব সুন্দর লাগে। খেতে হয়তো ভালো লাগতে পারে ঠিকই, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর আসে যখন রান্নার মাঝখানে আপনি অল্প একটু বাটার দিয়ে দেবেন। আর এই যে দেখুন আমি একটু বেশি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর লাস্টে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। কেউ চাইলে লাস্টে ধনেপাতাটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার তো মনে হয় ধনেপাতা দিলে একদম খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এই যে দেখুন পটল চিংড়ি রান্না কিন্তু হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু অবশ্যই ভালো হবে। আপনাদের কারোর যদি পটল চিংড়ি খেতে ভীষণ ইচ্ছা করে, ঠিক এই রকম ভাবে কিন্তু পটল চিংড়ি রান্না করে দেখতে পারেন। আমি বলছি খুবই ভালো হবে খেতে। সন্ধে এখন 7:30-8টা মতন বাজতে গেল। আমরা চলে এসেছি বাড়ির কাছে মরিসন্সে। আগে হয়তো খুব একটা বেশি আশা পড়তো না, এখন যেহেতু গাড়ি করে এদিক সেদিক যাওয়া পড়ে সেই জন্য আসতে খুব একটা বেশি অসুবিধা হয় না। কারণ আমাদের এখানে আপনি যদি ক্যাব বা ট্যাক্সি বুক করে কোথাও যান, যতটুকু দূরত্বে যাই সেই অনুযায়ী কিন্তু টাকাটা অনেকটা বেশি দরকার লাগে। সেই জন্যই খুব একটা বেশি আসার মন হতো না, কারণ যা দরকার হতো বাড়ির কাছে টেস্কো থেকেই হয়ে যেত। আর যখন ডাক্তার দেখাতে আসতাম তখন তার পাশেই যেহেতু এই মরিসন্সটা রয়েছে, যা টুকটাক দরকার লাগা নিয়ে যেতাম। আরও একটা বিষয় ছিল, আমাদের ফ্ল্যাটের নিচেই থাকতো সান্দিয়াদি। সান্দিয়াদি যে স্কুলে জব করতো স্কুলটা ছিল একদমই মরিসন্সের কাছে, তাই কিছু দরকার হলে সান্দিয়াদিকে বলে দিতাম। ওরা যেহেতু গাড়ি করে আসা যাওয়া করতো সেই জন্য খুব একটা বেশি অসুবিধা হতো না। আর এই যে দেখুন মরিসন্সে এসে আজ দেখছি প্রচুর ফুল রয়েছে। অন্য সময় রাতের দিকে এলে অতটা বেশি ফুল দেখি না, দেখি প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। তাই আজ এত ফুল দেখে নানা রঙের কালারের ভাবছি ফুল নিয়ে যাই। আর এখানে দেখুন আপনি যদি এক বাঁচ ফুল নিতে যান আপনার পড়বে 3 পাউন্ড, মানে ধরুন ইন্ডিয়ান টাকাতে 300 টাকার কাছাকাছি। আর আপনি যদি দুটো নেন বাঁচ তাহলে কিন্তু 5 পাউন্ড দাম পড়বে, মানে ওই 500 টাকার কাছাকাছি। বাড়িতে যেহেতু ফুল দিয়ে সবসময় পুজো দিতে হয়, এখানে তো এই ফুলই ভরসা, কারণ বাড়ির আশেপাশেও সেরকম ফুল গাছ নেই আর নিজের বাড়িতেও সেরকম ফুল গাছ নেই। সেই জন্য দিনে দুবার যেহেতু পুজো দিতে হয়, তাই মরিসন্স থেকে এসেই সবসময় বাড়িতে ফুল নিয়ে যাই। তাই আমার বাড়িতে সবসময় ফুল থাকে। আর এই সিজনের সময় ছোট ছোট কমলালেবুগুলো খেতে কিন্তু খুব মিষ্টি হয়, সেই জন্য বড় বড় কমলালেবু না নিয়ে এই সময় ছোট ছোট কমলালেবুগুলো নিই। আর এই যে দেখুন আমাদের এখানে আম, আম কিন্তু পাওয়া যায় 12 মাসে। আমের হয়তো সেই স্বাদটা হয় না, ওই তবুও হালকা একটু আমের গন্ধ পায়। আর এই যে আমটা দেখলেন এটা ঠিক কাঁচা মিঠে আমের মতনই লাগে, সেই জন্য একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে ভালোই লাগে। আর এই যে দেখুন আমাদের এখানে নানা রকমের পেঁয়াজ পাওয়া যায়। এক তো পেঁয়াজ পাওয়া যায় যেটা ছোট সাইজেরও পেঁয়াজ বা বড় সাইজেরও পেঁয়াজ আছে। আর এখানে তো লাল পেঁয়াজ পাওয়া যায়, সাদা পেঁয়াজ পাওয়া যায়। কোনোটার হয়তো সাইজ ছোট, কোনোটার হয়তো সাইজ বড়, কোনোটা হয়তো একটু লম্বাটে। সেই নানা রকম পেঁয়াজ কিন্তু সবসময় পাওয়া যায়। যার যেরকম দরকার হয়, যে যেটা পছন্দ করে সে কিন্তু সেই রকম পেঁয়াজ নিয়ে যায়। আমাদের সব সময় লাল পেঁয়াজটাই বেশি পছন্দ হয়, সেই লাল পেঁয়াজটাই নিয়ে যাই। আমাদের এখানে পেঁয়াজের কিলো 1 টাকা 10 পয়সা, মানে ইন্ডিয়ান টাকাতে ধরে রাখুন প্রায় 120-25 টাকার মতন কিলো হবে। ইন্ডিয়াতে এখন জানি না পেঁয়াজের দাম কত, মাঝে মাঝে তো শুনি মায়ের কাছে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে যায়। আর এই যে চলুন তুলাই আমাকে কখন থেকে ডাকছে কোথায় যাওয়ার জন্য সেটাই দেখি। কি কোথায় আছে দেখ, মানে অনলি একটাই অপশনস রয়েছে, অনলি একটাই আছে, ওটা তো আমার পছন্দ না। ওর ওয়াটার বটলটা, তোর ওয়াটার বটলটা স্কুলে পড়ে ফেটে গেছে। This one you want? Yeah. This এখন one. ওর হচ্ছে কি স্পাইডারম্যান, কারণ ওর যে লাঞ্চ ব্যাগটা যেটা আছে এটাই রয়েছে, তাই না গো? এটাই তো নিলাম, হ্যাঁ এটা। কোনটা নেবে? I want that. Hey, this Spider-Man. সবই তো একই মনে হচ্ছে। All are the same Spider-Man. Spider-Man. Then I should be the Sonic. গাড়ির বোতলের জন্য এত ইন্টারেস্টেড, ওখানে সেকশনে গিয়ে আজকে অত দেখলো না। মানে ওর কার সবসময় বেশি ভালো লাগে, কিন্তু ওর ওয়াটার বটল দরকার বলে আর কার দেখার কোনো সময়ই নেই। না না ওই যে নিয়েছে তো। Okay, but how that? এটা Okay. সেম বোথ আর সেমই তো, তাই না? তাই তো। Yeah. হ্যাপি। হ্যাপি? Yeah. কার আছে এরকম সেম বটল তোমার ক্লাসরুমে? 20, but
ফ্র্যাঙ্কি সেম সেম। Yeah, but when voice is ও এটাই নেবে, ওর মাথায় এটা ঢুকে গেছে, ওটাই নেবে। দেখ তো বাবা আর কিছু আছে কিনা তো নাই, আর কোনো ভালো বটল আছে কিনা। নিবি এটা নিবি, এই বটলটা নিবি, এটা তো দেখতে সুন্দর লাগছে। what did you want? I want Spider-Man. এটাও কিন্তু সুন্দর লাগছে, তাই না গো? হুম। তুনাই নিজের জিনিসগুলো খুব ভালো করে বোঝে, কোনটা ওর দরকার আছে কোনটা ওর দরকার নেই, সব কিন্তু ও খুব ভালো করেই বুঝে যায়। ও স্নান করার সময় যে লুফাটা ইউজ করা হয় সেটা খারাপ হয়ে গেছে বলে ও হঠাৎ করে লুফা দেখে বলছে, মামা ওটা তো খারাপ হয়ে গেছে, নতুন একটা লুফা নেওয়ার জন্য। তো ভালো লাগে যে ও জিনিসগুলো বুঝতে পারে যে জিনিসটা খারাপ হয়ে গেছে, আমার নতুন একটা জিনিস লাগবে। আর এই যে দেখুন, কিচেন কাউন্টারে এসে আমার জানি না কত যে এমন জিনিসের দরকার লাগে, বুঝেই পাই না। হয়তো এমন জিনিস অনেকটা ঘরে থাকে, তবুও মনে হয় নিত্য নতুন কিছু জিনিস কিনি। ওই আর কি, সব মেয়েদের মতন আমারও একই অভ্যাস, জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে। ঘরে জায়গা না থাকলেও মনে হয় নানা জিনিস দিয়ে ঘরটাকে ভরিয়ে তুলি। আমাদের যে পিলারটা ছিল সে পিলারটা খারাপ হয়ে গেছে, তারপরে একটা পিলারটা কিনলাম, পিলারটা দিয়ে ভালো করে ছাড়াতেও শান্তি পাই না। তুনাইয়ের পাপা তো সবসময় রেগে যায়, কারণ এই কাজটা তুনাইয়ের পাপারই বেশি থাকে। গাজর ছুলে দেওয়া, শশা ছুলে দেওয়া বা আলু ছুলে দেওয়া, বিশেষ করে যখন বাড়িতে লোকজন আসার কথা থাকে। তাই সবসময় বলে সবকিছু কেনো, যে জিনিসটা দরকার লাগে সেই জিনিসটা কেন কেনো না। তাই আজকে এই পিলারটা নিয়ে নিলাম। চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গাটিতে, যেখানে বেকিং এর সমস্ত কিছু পাওয়া যায়। রান্নাটি যেরকম আমার খুব ভালো লাগার একটা বিষয়, সেই রকম ভাবে বেকিং করতেও আমার ভীষণ ভালো লাগে। আজ এসেছি বেশ কিছু জিনিস নিতে, তার মধ্যে স্প্রিঙ্কেলগুলো দেখে এত বেশি ভালো লাগলো। আমার স্প্রিঙ্কেল ভীষণ ভালো লাগে, মনে হয় যেন প্রতিটি কেকের মধ্যেই ছড়িয়ে দিই, কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না, তাই আর নিতে পারলাম না। যদিও আমার বাড়িতে অনেক রকমের স্প্রিঙ্কেল আছে। নিলাম কোকো পাউডার আর নেব ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এক্সট্রাক্টও পাওয়া যায়, কিন্তু এখানে ভ্যানিলা যে এসেন্সটা সেটা ইন্ডিয়ার তুলনায় অনেকটাই বেশি পাতলা। ইন্ডিয়াতে যে এসেন্সটা ইউজ করতাম সেটা বেশ একটু ঘন থাকতো, সেই জন্য সুবিধাও হতো, গন্ধটা খুব ভালো আসতো। আর এখানে বেশ অনেকটাই ব্যবহার করতে হয়, তবু এক্সট্রাক্টটা আর নেবো না, নেবো ভ্যানিলা এসেন্সটা। কারণ আমার বাড়িতে ম্যাক্সিমামই চকলেট ফ্লেভারের কেকটাই বেশি বানানো পড়ে, কারণ তুনাইয়ের পাপা এমনকি আমারও ভীষণ পছন্দ। মাঝে মাঝে অন্যান্য ফ্লেভার দেই ঠিকই, কিন্তু চকলেট ফ্লেভারটা বাড়িতে রাখতেই হয়। কোকো পাউডারটা বাড়িতে শেষ হয়ে গেছিল, আর বেশ কয়েকবার খুঁজছিলাম, কোনো দোকানেই ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না। তাই আমার কেকের জিনিসগুলো সবসময় বাড়িতে নিয়ে আমি রেডি করে রাখি। আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকম ভাবেই আমার পাশে থাকবেন।